গল্পের নাম আয়নামার কণ্ঠস্বর। ধরন সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। স্থান হাওড়া জেলার একটি মফস্বল শহর। মূল চরিত্র অভিক রায়, একজন চমৎকার বিনয়ী সাইকিয়াট্রিস্ট। অধ্যায় ১, সবার প্রিয় ডাক্তার। অভিক রায় শহরের সবচেয়ে জনপ্রিয় মনোরোগ বিশেষজ্ঞ। তাঁর ক্লিনিকে প্রতিদিন ভিড় লেগে থাকে। আত্মহত্যাপ্রবণ, অবসাদগ্রস্ত বা মানসিক বিকারের রোগীরা তাঁকে ভরসা করে। কিন্তু তাঁর ঘরের একটা কোণায় একটি পুরনো আয়না ঝুলে থাকে, যেটা তিনি কাউকে স্পর্শ করতেও দেন না। একবার এক রোগী বলেছিলেন, ডাক্তারবাবু, ও আয়নায় আমি একটা ছায়া দেখি। সেই কথা বলার পরদিনই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার ফ্ল্যাটে, হাত কাটা, আয়নার সামনে পড়ে থাকা দেহ। অধ্যায় ২, রহস্যময় আত্মহত্যা। ১ মাসে ৩ জন রোগী আত্মহত্যা করে, এবং প্রত্যেকের ঘরে আয়নার সামনে রক্তে লেখা থাকে এক শব্দ, আমি তোদের বলেছিলাম। পুলিশের সন্দেহ হয় সব রোগী অভিকের ক্লিনিকেই নিয়মিত যেতেন। তদন্তে এগিয়ে আসে অফিসার মীনাক্ষী সেন। তিনি প্রথমে অভিককে সহজ, কোমল মনের মানুষ বলেই ধরে নেন। কিন্তু ক্লিনিকের ভেতরে থাকা একটি পুরনো খাতা হার্ড ড্রাইভে এক ভয়াবহ দৃশ্য ধরা পড়ে। অধ্যায় ৩, আয়নার অন্ধকার। খটখটে দেখা যায় রাত ৩টে অভিক আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। হঠাৎ তিনি হেসে ওঠেন এবং আয়নার দিকে তাকিয়ে বলেন, না রক্তিম, এবার আমি কাউকে ছাড়ব না। কিন্তু রক্তিম কে? তদন্তে জানা যায় অভিকের যমজ ভাই রক্তিম রায় ১২ বছর আগে মানসিক হাসপাতালে মারা গিয়েছিলেন, আত্মহত্যা করে। তাদের দুজনের মধ্যে সবসময় হিংসা ছিল। রক্তিম সবসময় বলত, আয়নায় আমি দেখতে পাই, তুমি একদিন খুন করবে। মীনাক্ষী বুঝে যায় অভিক তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং নিজের ভেতরে রক্তিমের সত্তা বহন করছে। অধ্যায় ৪, বিকৃতি। অভিক রোগীদের মনস্তত্ত্ব বুঝে তাদের দুর্বলতার জায়গা ধরত। তারপর আয়নার সামনে মেডিটেশন থেরাপি নামে এক পদ্ধতিতে ধীরে ধীরে তাদের মস্তিষ্কে ভয় ঢুকিয়ে দিত। রক্তিমের কণ্ঠস্বর সে রোগীদের শোনাত নিজের গলায়, তুমি পাপী, তুমি মরো। এভাবেই সে খুন করত, কিন্তু নিজে হাত রক্তে ভেজাত না। আত্মহত্যার ছলে মানুষকে শেষ করত। শেষবারের মতো অভিক নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে বলেন, আজ আমার পালা, রক্তিম। এবার আমি চিরতরে বিশ্রাম নেব। পুলিশ যখন ঘরে ঢোকে, দেখে আয়নায় লেখা, শেষ খেলা শেষ। অভিক ঝুলে আছে, গলায় স্টেথোস্কোপ পেঁচানো। শেষ কথা। আজও সেই আয়নাটা পুলিশ বাজেয়াপ্ত করে রাখতে পারেনি। যে পুলিশ কনস্টেবল ছুঁয়েছিল, সেও নাকি ১ মাস পর আত্মহত্যা করে।